সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও বিক্ষোভে নেমেছে ফরিদপুর ও পাবনাবাসী। আর বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। সকালে ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় 8টি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় তাদের সরিয়ে দেয় প্রশাসন। এতে তারা সড়কের পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ ঘিরে আইন শৃঙ্খলা বিঘ্নের ঘটনায় পুলিশ মামলা করেছে বলে জানা গেছে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা শহর থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে অবরোধের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম টিটু। অবরোধকারীদের সড়ক থেকে সরানোর পর তারা এখন কোথায় অবস্থান করছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি? অবরোধকারীদের সরিয়ে দিয়েছিল প্রশাসন। তারা কিন্তু আবার নতুন করে সংগঠিত হয়ে এসে সড়ক অবরোধ শুরু করেছে। এই মুহূর্তে আমাদের ভাঙ্গা উপজেলা সদরে ভাঙ্গা পাকিস্তান এলাকাতে আমরা দেখছি যে তারা বিদ্যুতের খুঁটি দিয়ে এই মাত্র তারা অবরোধ করেছে। এর আগে সকাল থেকে যখন তারা অবরোধ করার চেষ্টা করে তখন কিন্তু প্রশাসনের লোকজন তাদেরকে সরিয়ে দেয়। এই সড়ক থেকে সরিয়ে দিলে তারা রাস্তার পাশে কিন্তু অনেকে অবস্থান নিয়ে তারা কিন্তু আমরা এই মুহূর্তে দেখেছি যে 3 থেকে 4 মিনিটের মধ্যে এই বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু সংগঠিত হয়ে এসে আবার মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা দেখছি যে কিন্তু প্রশাসনের তারা যদি বলছে জেলার যে দুটি ইউনিয়ন আলদি এবং হামিদজি, এই আলদি এবং হামিদজি ইউনিয়ন পাশের প্রতি 2 আসনের এর প্রতিবাদে তাদের এই আন্দোলন তারা চাচ্ছেন যে কোনো মূল্যে তারা তাদের ভাঙা উপজেলার সাথে একটু 4 আসনে তারা রাখতে চান। দর্শক, আমরা ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের যে অবরোধ চলছে সে খবর জানাচ্ছিলেন আমাদেরকে মনিরুল ইসলাম টিটু আপনি আছেন। আমরা এই মুহূর্তে একটু বাগেরহাটে যেতে চাই, সেখানেও চলছে অবরোধ। সেই অবরোধের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, হরতালের রাস্তাঘাটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আন্দোলনকারীরা কি মাঠে নেমেছেন? আর আজ কি কর্মসূচি আছে? কণা, আপনি জানেন যে বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি সংসদীয় আসন বিলুপ্তি করার পরের থেকে কিন্তু বাগেরহাট জুড়ে জেলা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই কমিটির আহ্বানে কিন্তু আজকে 12 ঘন্টার হরতাল চলছে। আমি এখন খুলনা মোংলা মহাসড়কে দাঁড়িয়েছি। আপনি দেখতে পাবেন আমার পিছনে কিন্তু যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু ছেড়ে যায়নি। এমনকি খুলনা মোংলা, খুলনা ঢাকা এবং মোংলা থেকে কোনো গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে যায়নি। তো এমন পরিস্থিতি কিন্তু সড়কের প্রত্যেকটি জায়গায় রয়েছে। তবে কিছু কিছু জায়গায় হরতালের পক্ষে কিন্তু পিকেটিং করা হয়েছে। তবে সেই পিকেটিং গুলো কিন্তু কয়েকটি নির্দিষ্ট স্থানে, যেমন কাটাখালী, বাগেরহাটে কাটাখালী, সেখানে করা হয়েছে। তবে আমি দেখছি যে রাজনীতিবিদ বা সর্বদলীয় যে কমিটি রয়েছে সেই কমিটির যারা রয়েছেন তারা কিন্তু সকালে কয়েক দফা বিক্ষোভ করেছেন এবং উপজেলা লেভেলে কিন্তু যে রকম পরিবেশে হওয়ার কথা সেরকম পরিবেশ হচ্ছে না। কারণ কি উপজেলা লেভেল থেকে যে দূরপাল্লার পরিবহন সেটি ছেড়ে না গেলেও কিন্তু এখানকার যে সাধারণ যানবাহন, বিশেষ করে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, এগুলো হরতালের আওতা মুক্ত ছিল, যে কারণে
কিন্তু এগুলো কিন্তু চলাচল করছে। আর যে বিষয়টি এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ কিংবা কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় এখনো রয়েছে এবং পিকেটিং যারা করছেন তারাও কিন্তু স্বাভাবিকভাবেই করছেন। তবে সকালে খুলনা মোংলা মহাসড়কে কিন্তু কয়েকটি জায়গায় পিকেটাররা কিছু গাড়ি আটকে দিয়েছিলেন, তবে সেটি কিন্তু সাময়িক ছিল। পরবর্তীতে কিন্তু সে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ইপিজেড যে গাড়িগুলো আসে সেগুলো। আর মংলা বন্দরের যে কার্যক্রম, আমি বলতে পারি মংলা বন্দরের একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে বহির্নোঙরে যে সমস্ত জাহাজ রয়েছে সে সমস্ত জাহাজের পণ্য খালাস ওঠানামা স্বাভাবিক রয়েছে এবং জেটির ভিতরে যে পণ্য খালাস রয়েছে সেগুলোও কিন্তু স্বাভাবিক কার্যক্রম রয়েছে। তবে সড়ক পথে যে পণ্য পরিবহনের বিষয়টি রয়েছে সে সড়ক পথের পণ্য পরিবহন বিষয়টি কিন্তু এখনো বন্ধ রয়েছে। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যদি কোনো আমদানি বা রপ্তানিকারক তাদের নিজস্বই প্রক্রিয়া যদি এখান থেকে পণ্য ডেলিভারি নিতে চায় বা দিতে চায় তো সেই ক্ষেত্রে তারা প্রস্তুত রয়েছে। কণা, এনামুল, আপনি আরো খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তী সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, সংসদীয় আসন পুনর্বিন্যাস ইস্যুতে যে অবরোধ চলছে সেই সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ফরিদপুর এবং বাগেরহাট থেকে। আসলে হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর মামলায় আজ ট্রাইব্যুনাল 2-এর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারক নজরুল ইসলাম চৌধুরীর আদালতে এই সাক্ষ্য গ্রহণ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় 5 আগস্টে আশুলিয়ার ওই ঘটনায় সাক্ষ্য গ্রহণের সূচনা বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। এছাড়া এই মামলায় 2 থেকে 4 সেপ্টেম্বর সাক্ষ্য দেন এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 9 সেপ্টেম্বর 14তম দিনে এই মামলার 6 জন সাক্ষ্য দেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনাল 1-এ পৌঁছেছেন। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য জবানবন্দি শুনবেন। দর্শক, এ নিয়ে আর খবরাখবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, সাক্ষ্য গ্রহণের কি খবর আছে আপনার কাছে? আজ আর কারা কারা সাক্ষ্য দেবেন? কিছুক্ষণ আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে মামলাটি প্রথম দায়ের হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে সেই মামলায় কিন্তু আজকে সাক্ষী দিতে দৈনিক আমার দেশের যে সম্পাদক মাহমুদুর রহমান তিনি এসেছেন। যদিও এর আগে বলা হয়েছিল জাতীয় নাগরিক এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম আর মাহমুদুর রহমান মান্না তারা দুজন আজকে আসবে। তবে আজকে সকালে প্রসিকিউশন থেকে জানানো হয় শুধু মাহমুদুর রহমান মান্না আসবে এবং তিনি 10:30 নাগাদ ট্রাইব্যুনালে আসেন। এরপরে কিন্তু কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালের এজলাস ট্রাইব্যুনাল 1-এ তিনি প্রবেশ করেছেন। যে এই মামলায় তিনি যেহেতু জবানবন্দি দিচ্ছেন আজকে 46 নাম্বার সাক্ষী হিসাবে, এর আগে 45 জন সাক্ষী দিয়েছেন। চৌধুরী মামুন যিনি এই মামলা আসামি পরে রাজসাক্ষী হয়েছেন, তিনি ছাড়া অন্য যে 44 জন সাক্ষী সবাই কিন্তু শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আর চৌধুরী মামুন দোষ স্বীকার করেছেন। আজকে এই মাহমুদুর রহমান যেই জবানবন্দি দিবেন, ইনি এর আগে এই ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা তার কাছেও একবার জবানবন্দি দিয়েছিলেন। আমরা যতদূর জেনেছি তিনি 6 পৃষ্ঠার যে জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দিতে শেখ হাসিনার সরকার আমলের পুরো বিষয়টাই তিনি তুলে ধরেছেন। সেই সময় কিভাবে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, কিভাবে গুম খুন হয়েছিল, কিভাবে শাপলা চত্বরের ঘটনায় খুন হয়েছিল এবং বিডিআর হত্যাকাণ্ড সহ আরও অনেক বিষয় তিনি তুলে দিয়েছেন। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগে কীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, খালেদা জিয়াকে কীভাবে বিচার বিভাগ তার বাড়ি থেকে বের করেছিল, পুরো বিষয়গুলো তিনি এনেছেন। তার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ঘটনাও তিনি এনেছেন। এর বাইরে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আজকে আশুলিয়া মামলার সাক্ষ্য গ্রহণ হবে। গতকালকে আশুলিয়া মামলায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্য দিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলার শুনানি হচ্ছে। সৈকত সাদিক, আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত পরের সংবাদে আপনার কাছ থেকে জেনে নেব। দর্শক, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর শুনছিলাম, আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। জাকসু নির্বাচনের ভোট শতভাগ সুষ্ঠু হয়নি, ষড়যন্ত্রের পাশাপাশি পরিকল্পিতভাবে কিছু কারচুপি হচ্ছে বলে মনে করেন জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা। আর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই ছাত্রদলের ভরাডুবি বলে মনে করেন নবনির্বাচিত ভিপি জিতু। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু।
দাঁড়িয়েছি আপনাদের সামনে। নানা নাটকীয়তার ৪৮ ঘন্টা পর শনিবার রাতে ঘোষণা করা হয় জাকসু নির্বাচনের ফলাফল, যেখানে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু, আর সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। এ প্যানেল থেকে ২০টি পদে জয় পেয়েছে ছাত্র শিবির। ভোট গ্রহণ শেষ হওয়ার ১ ঘন্টা আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল। ছাত্রদলের পরাজয় তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বলে মন্তব্য করেছেন জাকসুর নবনির্বাচিত ভিপি। ছাত্রদলের মধ্যে যে ইন্টারনাল অনেকগুলো গ্রুপিং এখানে আছে, আপনারা জানেন সুপার 5 বলা হয়, এবং তারা কিন্তু কখনোই আমরা দেখেছি যে তাদের মধ্যে বিভিন্ন এই গ্রুপিং পলিটিক্সের জন্য যোগ্য যে প্রার্থীরা হয়তো সামনে আসতে পারেনি। তো তারা যদি গ্রুপিং ভুলে গিয়ে সবাইকে নিয়ে সুন্দর একটি ভালো গুণগত মানের প্যানেল করতে পারতো, তাহলে ছাত্রদল থেকে অনেকগুলো পদে তারা জয়ী হওয়ার সম্ভাবনা ছিল। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা জানান ভোট শতভাগ সুষ্ঠু হয়নি। তবে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করার পাশাপাশি সাবেক ছাত্রদের সংগঠন থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ আছে, আমাদের কাছে যে মেকানিজমের ব্যাপারটা এমন হচ্ছে যে এই জাল ভোটের ব্যাপারটা প্রত্যেকটা হলে যদি ৫-১০টা করে এরকম ভোট হতে থাকে, বিশেষ করে মেয়েদের হলগুলোতে, আর ব্যালট পেপারে ক্রমিক নম্বর তো ছিল না, সিগনেচার নেওয়া হয় নাই, তাই স্বাভাবিক এটা তো মারাত্মক অনিয়ম। তারপর ওই যে কালি দিয়ে দেওয়া, ছাত্রছাত্রীরা তো ভোট দিয়েছে, কিছু তো ভোট দিয়েছে, কিন্তু এর বাইরেও ওর মধ্যেই একটা ম্যানিপুলেশন হয়ে গেছে। ৩ দশকের বেশি সময় পর নির্বাচন হয়েছে জাকসুর। শিক্ষার্থীদের প্রত্যাশা বিজয়ীরা তাদের পক্ষে কাজ করবেন। আমরা যারা সায়েন্স ফ্যাকাল্টি আছে, আমাদের ল্যাবের যে সমস্যাটা, এই সমস্যাগুলো আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে তুলে ধরবো, এবং আমাদের প্রতিনিধি আমরা আশা রাখছি যে ওরা প্রশাসনের কাছ থেকে আমাদের এই দাবিগুলো আদায় করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে তাদের মননের সাথে মন যোগ করে যেন হচ্ছে তারা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিবেশ সেটা যেন নিয়ন্ত্রণ করেন। নিয়মিত জাকসু নির্বাচনের আশা করছেন শিক্ষার্থীরা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে প্রথম দিন পর্যন্ত কেন্দ্রীয় হল সংসদ মিলিয়ে মোট ২৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরই মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে, প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। মাহফুজ শুভ্রর প্রতিবেদনে বিস্তারিত। জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণের জন্য বসানো হয়েছে আলাদা আলাদা বুথ। প্রথম দিনেই কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মনোনয়ন নিয়েছেন আগ্রহী বহু প্রার্থী। প্রার্থীরা ৩০০ টাকা দিয়ে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র ও ২০০ টাকা দিয়ে হল সংসদের মনোনয়নপত্র নিচ্ছেন। বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। ৩৬ বছর পর যখন চাকরি হচ্ছে, আমি এই সুযোগটা মিস করতে চাইনি আর কি। তো যেহেতু আবার প্রথম সবার আগেই আমি মনোনয়ন নিয়েছি, এটা আসলে আরো বেশি আনন্দদায়ক। আমাদের হলের যে সমস্যাগুলো, বিশেষত আবাসনের যে সমস্যাগুলো, তারপর খাবারের যে সংকট, আমাদের এখানে ভালো রিডিং রুম নেই, আমাদের লাইব্রেরি নেই, এই বিষয়গুলো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের প্রশাসনের কাছে উপস্থাপন করতে। মনোনয়ন বিক্রি শুরুর পর থেকে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের বঞ্চনা শেষ হবে। আমরা ভাবছি যে চাকসু মানে শুধু একটা ক্যাফেটেরিয়া যেখানে খাওয়া পাওয়া যায় 30 টাকার মোরগ পোলাও, কিন্তু না, এখন আমাদের আসন্ন চাকসু নির্বাচন নিয়ে আমাদের সত্যি অনেক এক্সপেকটেশন আছে। আর নির্বাচনী আমেজের কথা বলবো যে আমাদের ক্যাম্পাসে এখন হচ্ছে নির্বাচনী প্রচারণাটা ওভাবে শুরু হয় নাই, তো ওই জন্য কোনো আমেজই নাই বলা যায়। এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরো জানান, মনোনয়নপত্র দেওয়ার সময় নির্বাচন সংক্রান্ত কিছু নির্দেশনাও দেওয়া হচ্ছে। গার্ডিয়ান হিসাবে, শিক্ষক হিসাবে আমি বলবো যে বাবারে ইয়ে করো না, এই কাটাকাটি করো না। কাটাকাটি না করতে হলে একটা ফর্ম ফিল আপ করার আগে একটা ফটোকপি করে একটা ড্রাফট করো। মনোনয়নপত্র বিক্রি চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। এটি জমা দেওয়ার পর আগামী বৃহস্পতিবার হবে যাচাই বাছাই। 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা, আর নির্বাচন 12ই অক্টোবর। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের ফর্ম বিতরণের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র আহমেদ। শুভ্র, এখনো পর্যন্ত কতজন মনোনয়নপত্র কিনেছেন? নতুন করে কারা মনোনয়ন কিনতে পারে? নির্বাচনে কয়টি প্যানেল হওয়ার সম্ভাবনা আছে? প্রায় 28টি
তবে আমরা যে তারা যেটা জানাচ্ছেন তারা জানাচ্ছেন যে আমার নাম সাইদুল ইসলাম পাটোয়ারি, আমি ফাইন্যান্স বিভাগের 22-23 সেশনের শিক্ষার্থী। আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক জানানো হয়েছে যে আসলে টার্গেট হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট। দর্শক, চাকসু নির্বাচনের সবশেষ অবস্থা খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ্র আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরেক দফায় বাড়ানো হয়েছে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আবার আলোচনা হতে পারে। আজ সোমবার এই মেয়াদ শেষ হওয়ার কথা। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক আলোচনায় কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। রোববার কমিশনের বৈঠকে সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সামনে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরে। এর আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনাও করেছিল কমিশন। 29টি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনকে পাঠিয়েছে। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের 2 বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াত ইসলামী আগামী নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায়। প্রধান উপদেষ্টার উপস্থিতিতেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সুরাহা হয়নি। কোনো রাজনৈতিক দল বলেছে বিচার বিভাগের পরামর্শ নিতে কারো চাওয়া গণপরিষদ নির্বাচন কিংবা গণভোট। আবার সাংবিধানিক আদেশেরও পরামর্শ কিছু দলের। রবিবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এসব পরামর্শ দেয় রাজনৈতিক দলগুলো। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। এই জায়গায় ওনাদেরকেও আমরা জুলাই সনদ আলোচনা আর ঐকমত্যের চেয়ে এখন যা বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ কমিশন ও সরকারের কাছে। প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও অঙ্গীকার নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেন কমিশনের অন্যান্য সদস্য ও কয়েকজন উপদেষ্টা। আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো জানায় সনদ বাস্তবায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেমনই হোক, সনদ নিয়ে পিছু হটলে পরবর্তী সরকারকে অবৈধ ঘোষণার দাবিও জানায় কয়েকটি দল। যে অঙ্গীকারনামা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে এমন কিছু থাকা উচিত যাতে করে পরবর্তীতে ক্ষমতায় আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে, এতে করে যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। বাস্তবায়নটাকে আমরা এমনভাবে করতে চাই যাতে যেটা আইনি সুরক্ষার ব্যাপারটা ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়। সনদ বাস্তবায়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধিরও দাবি জানায় দলগুলো। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই গণহত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপথ আন্দোলনে নামছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। 5 দফা দাবিতে আজ আলাদা সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করবে দলগুলো। এই ঘোষণায় শামিল হচ্ছে জামায়াত, চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং আব্দুল বাসিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। নির্বাচনের পূর্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খিলাফত মজলিস। 5 দফা দাবিতে আগামী 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি পালন করবে খিলাফত মজলিস। তবে উচ্চকক্ষে পিআর চায় এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং নিজামে ইসলাম পার্টি। ফলে এই দলগুলো যুগপৎ আন্দোলনে থাকছে না। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আজসহ আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনায় বাড়তে পারে নদ নদীর পানি। উজানের পানিতেও এই পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে দেশের 12 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি। আগামী 3 দিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা পার করতে পারে। এ সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। একই সাথে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা ও বোঘাই কংস নদ নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বৃষ্টি উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, আতঙ্কে আছে নদী পাড়ের মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সামিউল ইসলাম। সামিউল, তিস্তার পানির এই মুহূর্তে বিপদসীমার কোন অবস্থানে আছে? বন্যার পূর্বাভাস আছে কিনা, কি বলছে নদী পাড়ের মানুষ? বন্যার পূর্বাভাসে যদি কথা বলি কণা, যে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে এই আজকে থেকে 3 দিন তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে এবং বিপদসীমার নিচের হবে। তবে বড় বন্যার কোনো প্রকার আশঙ্কার কথা আমাদের জানায়নি পানি উন্নয়ন বোর্ড। তবে আজকের কথা যদি বলি, তিস্তা নদীর পানি গতকালকে রাত থেকে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে সকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরবর্তীতে 3 ঘন্টার প্রেক্ষিতে আবার সকাল 9টা দেখা সেই বিপদসীমার থেকে 4 সেন্টিমিটার নিচে নেমে এখন বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর কারণে এই তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির কারণে লালমনিরহাট জেলা যে বিভিন্ন স্থানে যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানকার রোপা, আমন সহকারে বিভিন্ন যে শাকসবজি রয়েছে সেখানে বিভিন্ন ক্ষেত খামারে পানি উঠেছে। তবে বসত বাড়িতে সেরকম কোনো পানি ওঠে নাই। তবে 1 থেকে 200 পরিবার পানিবন্দির খবর আমরা বিভিন্ন স্থান থেকে পেয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে আবার জানিয়েছে যে দুপুরের পরে বিকেলের দিকে তিস্তা নদীর পানি আরো নিচের দিকে বিপদসীমার আরো নিচে থাকবে। তবে তিস্তার পানি এই আকস্মিকভাবে বৃদ্ধির কারণে আতঙ্ক বিরাজ করছে, চতুর্থ বন্যার আশঙ্কা করছে তিস্তা পাড়ের লোকজন। এবং গত কয়েক মাস পূর্বে তৃতীয় দফা বন্যার আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, তিস্তা পাড়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সামিউল। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ঘরের দেয়ালে মৃত্যুর কারণ লিখে স্ত্রী কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সত্যতা উদ্ঘাটনে তদন্তে নেমেছে সিআইডি। রবিবার রাত 8টার দিকে 999-এ ফোন দিয়ে আশুলিয়ার নরসিংহপুর এলাকার আবুল হোসেনের বাড়ির টিন শেড ঘরের দরজা ভেঙে স্ত্রী, সন্তানসহ একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খবর পেয়ে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে পিবিআই ও সিআইডির ইউনিট। এ সময় ঘরের ভেতরে একটি দেয়ালে লেখা ছিল, রুবাইয়া মা, আমাকে মাফ করো, আমাদের মৃত্যুর কারণ। এরপর অসম্পূর্ণ একটি নাম, নিচে পুলিশ ভাই লেখা। পুলিশ বলছে তদন্ত শেষে জানা যাবে প্রকৃত ঘটনা। প্রাথমিকভাবে এই ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করেছে আশুলিয়া থানা পুলিশ। দর্শক, ইয়ুথ ভলেন্টিয়ারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অভিনন্দন। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আমাদের
তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। স্বেচ্ছাসেবা কেবল আত্মমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্ম উন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের এক আদর্শ মাধ্যম। আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না, সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে, নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে। আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটা উদাত্ত আহ্বান। তোমরা আরো সাহসী হও, আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্য খাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। পরিবেশ রক্ষায় তোমাদের সম্মিলিত প্রয়াস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পারে। মনে রাখবে, তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে। আমি জানি স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয়। সময়, অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে। এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে, দেশের সকলের পক্ষ থেকে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ।